আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ টুইন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ তুইনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালেকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব চ্যাপ্টার থেকে পেপার পেন্সিল অভিক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। পেপার পেন্সিল অভিক্ষা কি? পেপার পেন্সিল অভিক্ষা বা লিখিত পরীক্ষা, যেমন এমসিকিউ বা আনুবৃত্তিক, বর্ণনামূলক বা ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্ন, হলো সনাতন ও ব্যাপকভাবে ব্যবহৃত মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ এই মূল্যায়ন পদ্ধতিটি অনেক আগে থেকেই প্রচলিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান এবং নির্দিষ্ট বিষয়ে তাদের বিশ্লেষণাত্মক সক্ষমতা পরিমাপ করতে অত্যন্ত কার্যকর। অর্থাৎ এই যে পেপার পেন্সিল অভিক্ষা, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের যে অর্জিত তাত্ত্বিক জ্ঞান, থিওরিটিক্যাল যে নলেজ এবং নির্দিষ্ট বিষয়ে, ফিক্সড কোনো বিষয়ে তাদের যে বিশ্লেষণাত্মক অ্যানালাইসিস এম্পাওয়ারমেন্ট, এটা পরিমাপ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বা অভিজ্ঞার্থীরা বিষয়বস্তু কতটা আত্মস্থ করতে পেরেছে বা বুঝতে পেরেছে তা খুব দ্রুত ও দক্ষতার সাথে যাচাই করা যায়। অর্থাৎ পেপার পেন্সিল অভিজ্ঞার মাধ্যমে শিক্ষার্থীরা যে বিষয়বস্তুটা, কোন টপিকস কতটা দ্রুত আত্মস্থ করতে পেরেছে এবং সেটা দক্ষতার সাথে যাচাই করা সম্ভব। নাম্বার 1, দেয়া আছে মূল্যায়নের একটি দক্ষ পদ্ধতি। এই যে পেপার পেন্সিল অভিক্ষা, এটা কিন্তু মূল্যায়নের একটি দক্ষ পদ্ধতি হিসেবে পরিগণিত। বস্তুনিষ্ঠতা ও নির্ভরযোগ্য, অর্থাৎ অভিক্ষার্থী যে মূল্যায়ন, সেই মূল্যায়নের একটি দক্ষ পদ্ধতির মূল যে বিষয়টা, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা ও নির্ভরযোগ্যতা। বহু নির্বাচনী বা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন ব্যবহারের ফলে মূল্যায়নে পক্ষপাতিত্ব একবারে থাকেই না এবং ফলাফল বা আউটকাম তুলনা করা সহজ হয়। ব্যাপক বিস্তৃতি, অল্প সময়ে শিক্ষার্থীদের একটি বড় দলের পঠিত বিষয়বস্তু, তথ্য স্মরণ করার ক্ষমতা ও লেখার দক্ষতা একসাথে যাচাই করা যায়। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এটা ব্যাপকভাবে বিস্তৃতি আছে। এর অল্প সময়ে শিক্ষার্থীদের একটি বড় দলের, মানে অনেকগুলো শিক্ষার্থীর পঠিত যে পাঠের যে বিষয়বস্তু, তথ্য স্মরণ করার যে ক্ষমতা, ইনফরমেশন কতটুকু রিকল করতে পারছে বা স্টোরেজ করতে পারছে, এবং লেখার যে দক্ষতা একসাথে যাচাই করা সম্ভব। তারপর কি আছে? বিশ্লেষণাত্মক দক্ষতা। সৃজনশীল ও রচনামূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিচার বিবেচনা শক্তি, যুক্তি উপস্থাপন এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রমাণের সুযোগ পায়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের সৃজনশীল বা ক্রিয়েটিভ ও রচনামূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিচার বিবেচনা শক্তি, যুক্তি উপস্থাপন এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রমাণের সুযোগ পেয়ে থাকে। আমরা জানি যে পেপার পেন্সিল অভিক্ষায় 4টি ধাপ আছে। সে ধাপগুলো আমরা একটু জেনে নিই এবং 4টি ধাপ আমরা অ্যানালাইসিস করে দেখব। ধাপ 1-এ কি আছে? কাজের বিষয় তালিকাভুক্তি করো। অভিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর বা অভিক্ষার্থীর যে জ্ঞান, সামর্থ্য বা যোগ্যতা মূল্যায়ন করা হবে, তার একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা এবং কাজের পরিধি নির্ধারণ করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা যখন কোনো কিছু করতে যাই বা কোনো কাজ করতে যাই বা কোনো টপিকস পড়তে যাই, আগে আমরা সেটা কি করি? সে বিষয়টা তালিকাভুক্তি করি।
এই তালিকাভুক্তিকরণের মাধ্যমে কি হয়, যেটা আমরা জানলাম যে অভিখ্যাতির যে জ্ঞান, সামর্থ্য বা যোগ্যতা মূল্যায়ন করা হবে, তার একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা যায় এবং কাজের পরিধি নির্ধারণ করা যায়। নাম্বার 2, উত্তরের ধরন, প্রশ্নের সংখ্যা, সময়সীমা ও কাঠিন্য স্তর সুবিন্যস্ত করুন। এখান থেকে আমরা কি বুঝি? প্রথমে আছে যে উত্তরের ধরন। উত্তরের ধরনটা কি আছে? কোশ্চেন টাইপস এর মধ্যে আছে শিক্ষার্থীর জ্ঞান কোন স্তরে রয়েছে তা যাচাই করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, যেমন অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক, সঠিক উত্তর নির্বাচন এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা। অর্থাৎ উত্তরের ধরনটা কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম যে এমসিকিউ, ঠিক আছে, সঠিক উত্তর নির্বাচন যেটা এমসিকিউ এর মাধ্যমে আমরা করতে পারি, শূন্যস্থান পূরণের মাধ্যমে করা যায়, অথবা সত্য বা মিথ্যা। ওদের কোশ্চেন আসছে শর্ট কোশ্চেন, এটা কি সত্য না মিথ্যা, ট্রু অর ফলস, উত্তর ধরনটা এই টাইপের হয়ে থাকে। আচ্ছা, এখন আসি সংক্ষিপ্ত উত্তর, শর্ট আনসার। নির্দিষ্ট কয়েকটি শব্দ বা বাক্যে উত্তর দেওয়া যায়। অর্থাৎ যে শর্ট কোশ্চেন গুলো থাকে, সেই শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু এক লাইনে বা এক কথায় কিন্তু উত্তর দেওয়া যায়। বিশ্লেষণাত্মক বা রচনামূলক, এখানে কি হচ্ছে বিস্তারিত লেখা বা মতামত প্রকাশ করা যায়। অর্থাৎ কোন প্রশ্নের যে উত্তর আমরা যদি লিখতে যাই, সেটা যদি আমরা বিশ্লেষণ করে লিখি বা একটু বড় করে লিখি বা ডিটেলস লিখতে যাই, সেটা কিন্তু লেখার মাধ্যমে, সেই উত্তর লেখার মাধ্যমে কিন্তু নিজের যে মতামত প্রকাশ করা বা এক্সপ্রেস করার বা লেখার সেখানে সুযোগ থাকে। তারপরে কি আছে প্রশ্নের সংখ্যা, নাম্বার অফ কোশ্চেন্স। এখানে দেওয়া আছে প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয় প্রশ্নের ধরন, মোট সময় এবং কাঠিন্যের মাত্রার উপর ভিত্তি করে। আরেকবার আমরা বুঝি, প্রশ্নের সংখ্যা কি বলছে? প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয় প্রশ্নের ধরন অনুযায়ী, মোট সময় কতটুকু লাগবে এবং কাঠিন্যের মাত্রার উপর ভিত্তি করে। যে এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার ধরনটা কেমন, সেটা কি কঠিন কিনা, কতটুকু কঠিন, এর উপর ভিত্তি করে। সাধারণত বিশ্লেষণাত্মক প্রশ্নের সংখ্যা কম থাকে। আমরা জানি যে যেগুলো একটু বিশ্লেষণ ধর্মী কোশ্চেন, সেখানে কিন্তু এটা কম থাকে, সেই কোশ্চেনগুলো কম থাকে। তবে নৈর্ব্যক্তিক বা সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা বেশি রাখা হয়। কেন রাখা হয়? নৈর্ব্যক্তিক বা সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিন্তু একজন অভিজ্ঞার্থী ব্যক্তিত্ব কিন্তু সহজেই মূল্যায়ন করা সম্ভব। ওই সত্য মিথ্যা, হ্যাঁ না, হ্যাঁ, একটু আগে আমরা যেগুলো দেখলাম ওগুলোর ভিত্তিতে। এখন আসি সময়সীমা, টাইম লিমিট। পরীক্ষার মোট সময় কতটুকু হতে হবে, মানে কোশ্চেন যে থাকবে সেই কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী, কোশ্চেনের ধরন অনুযায়ী, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ, আমরা জানি যে এমসিকিউ এর জন্য সময় 1 মিনিট করে থাকে, শর্ট কোশ্চেনের জন্য সময় কম থাকে, বড় কোশ্চেনের জন্য সময় একটু বেশি থাকে, এই টাইপের। এবং প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত সময় থাকে, একটি নিখুঁত কাঠামোতে নির্ধারণ করা থাকে। মানে যে টোটাল যে কোশ্চেন গুলো আছে, কয়টা কোশ্চেন, সেই কোশ্চেনের ধরনটা কেমন, এমসিকিউ, শর্ট কোশ্চেন না ওই বড় কোশ্চেন, এর উপর ভিত্তি করেই কিন্তু টাইমটা শিডিউল করে শিডিউল ভাবে সাজানো থাকে। একটি নিখুঁত কাঠামোতে নির্ধারণ করা থাকে শিক্ষার্থী প্রতিটি সহজ প্রশ্নের জন্য কতটুকু সময় পাবে এবং জটিল প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যয় করবে। অর্থাৎ এখানে কিন্তু যে কাঠামো থাকে বা সময়টা উল্লেখ করা থাকে, সময়টা কিন্তু সহজ কোশ্চেনের জন্য একদম সময় পায় অভিজ্ঞার্থী, এবং যে জটিল প্রশ্ন আছে সে উত্তর দেওয়ার জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে, ওইভাবে কিন্তু সিস্টেম করা থাকে। এখন আসি কাঠিন্য স্তর, ডিফিকাল্টি লেভেলস। এই কাঠিন্য স্তরটা কি? শিক্ষার্থীর চিন্তন দক্ষতার স্তর। অর্থাৎ শিক্ষার্থীর বা অভিজ্ঞার্থী কোনো একটা টপিকস পড়ে সেখান থেকে সে কি বুঝতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, সে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা বলা হয়েছে যে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার স্তর কতটুকু আছে।
বিবেচনা করে প্রশ্নের কাঠিন্য স্তর সাজানো হয়, যা ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী প্রধানত 3 ভাগে বিভক্ত। সেগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে যে আছে পথে নিম্ন স্তর, লো লেভেল বা লো অর্ডার। এটা আছে মুখস্থ বিদ্যা বা তথ্য মনে রাখা, অর্থাৎ কোনো টপিক্স যদি আমরা পড়ি বা পরীক্ষার্থী পড়বে, সেখানে সে কি করবে, তথ্য কতটুকু মনে রাখতে পারবে। এই মুখস্থ বিদ্যার কথা বলা হয়েছে, আসলে এই যে সে যে বুঝে পড়তে পারে, তাহলে কিন্তু তথ্যগুলো তার মনে থাকবে, সে রিকল করতে পারবে। যেমন স্মরণ করা, বর্ণনা করা, এটা হচ্ছে নিম্ন স্তরে। মধ্যম স্তর, মিডল অর্ডার। এখানে কি বলা হয়েছে, বিষয়বস্তু অনুধাবন করা মানে বুঝতে পারা এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারা, অর্থাৎ সে যে বিষয়বস্তু বা টপিকস পড়ছে বা জানতে চাচ্ছে, সেটা সে অনুধাবন করতে পারছে কিনা, এবং অনুধাবন সে যদি করতে পারে তাহলে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে কিনা। গত দিয়ে আছে উচ্চ স্তর, হাই অর্ডার। এটা হচ্ছে বিশ্লেষণ, অ্যানালাইসিস, অর্থাৎ যে বিষয়বস্তু পড়বে সেটা সে অ্যানালাইসিস করবে, মূল্যায়ন করবে এবং নতুন ধারণা বা সমাধান তৈরি করার ক্ষমতা অর্জন করতে পারবে কিনা। অর্থাৎ সে যদি বুঝতে পারে, অবশ্যই সে অ্যানালাইসিস করতে পারবে, ইভালুয়েট করতে পারবে, এবং এই বিশ্লেষণ এবং মূল্যায়ন যদি করতে পারে অভিজ্ঞার্থী, তাহলে সে কিন্তু এই বিষয়টা সম্পর্কে আরো নতুন ধারণা বা সমাধান তৈরি করার ক্ষমতা অর্জন করতে পারবে। পরীক্ষার সামগ্রিক সময় বন্টন, অর্থাৎ টোটাল যে সময়, সে সময়টা বন্টন করা এবং উত্তরের ধরন বুঝতে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। এখানে কাঠিন্য স্তর, উত্তরের ধরন, প্রশ্নের সংখ্যা, বরাদ্দকৃত সময়। নিম্ন এমসিকিউ 20টি 10 মিনিট, মধ্যমে বলছে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি 15 মিনিট, উচ্চতরে বলছে রচনামূলক 2টি 25 মিনিট। অর্থাৎ আমরা যে জানলাম নিম্ন স্তর, মধ্যম স্তর আর হচ্ছে উচ্চ স্তর। এখানে নিম্ন এমসিকিউ 90 মিনিটের জন্য 20টি যদি এমসিকিউ থাকে সেখানে 10 মিনিট, মধ্যম বা সংক্ষিপ্ত প্রশ্ন যদি 5টি থাকে সেখানে 15 মিনিট, 3 5 15 মানে 3 মিনিট করে। উচ্চতর রচনামূলক 2টি থাকবে, সেখানে 35 মিনিট, 17.5 মিনিট করে। ধাপ 3, প্রশ্ন লিখন ও স্কোরিং নির্দেশিকার উন্নয়ন। আমরা একটু দেখে নিই যে প্রশ্ন লিখন ও স্কোরিং নির্দেশিকার উন্নয়ন এই বিষয়টা। প্রশ্ন লিখন বা প্রণয়ন, কোশ্চেন রাইটিং, সৃজনশীল ও প্রমিত প্রশ্ন তৈরির জন্য এই ধাপগুলো অনুসরণ করা হয়। শিখন ফল নির্ধারণ, অর্থাৎ যে একটা টপিকস বা বিষয়বস্তু যদি সে পড়ে বা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সেখানে যে শিখন ফলটা কি আসে সেটা নির্ধারণ করতে পারবে। প্রশ্নটি কোন দক্ষতা, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ বা উচ্চতর দক্ষতা, এটা যাচাই করবে তা স্পষ্ট করা। স্পষ্টতা ও নিরপেক্ষতা, প্রশ্ন সহজ, দ্ব্যর্থহীন এবং পরিমার্জিত ভাষায় লিখতে হবে, যেন সব পর্যায়ের শিক্ষার্থী এটা বুঝতে পারে। সঠিক ফরম্যাট, সেই ফরম্যাটটা কি, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরের পাশাপাশি বিভ্রান্তিকর বিকল্পগুলো যৌক্তিক হতে হবে। অর্থাৎ সঠিক ফরম্যাটের ক্ষেত্রে কি বলছে, বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন যখন করা হবে, সেখানে সঠিক যে উত্তরটা থাকে একটা, আর 3টা থাকে হচ্ছে সঠিক থাকে না, কিন্তু ওই 3টা উত্তরও কিন্তু বিভ্রান্তি বিকল্প গুলো কিন্তু যৌক্তিক হতে হবে, অর্থাৎ 3টাও কিন্তু যৌক্তিক পর্যায়ে পাশাপাশি সেমই থাকতে হবে। ঠিক আছে, আবার কি বলছে, বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্নে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। এটা কি বলছে, বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্নে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। আচ্ছা, সেটা কি, যেমন আলোচনা করুন বা পার্থক্য লিখুন, এই বিষয়টা। অর্থাৎ কোন টপিকস যদি আমরা করতে যাই, পড়তে যাই বা তৈরি করতে যাই, সেখানে কিন্তু আবার বিষয়টা উল্লেখ থাকতে হবে যে আলোচনা করুন বা পার্থক্য লিখুন। আলোচনা করা বা পার্থক্য লেখা, এটা যদি কোনো অভিজ্ঞার্থী পার্থক্য করতে পারে বা আলোচনা করতে পারে, তার মানে সে ওই বিষয়টা কিন্তু টোটালি ভাবে বর্ণনা করতে পারবে।
আচ্ছা, এখন আসি উদ্দীপক নির্ভরতা। আমরা তো জানি উদ্দীপক কি। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক সম্পর্কে অবশ্যই তোমরা জানো, এটা নতুন কিছু বলার কিছুই নেই। যেমন আমাদের ক্রিয়েটিভ যে কোশ্চেন গুলো থাকে ওখানে কিন্তু উদ্দীপক দেওয়া থাকে, ওই উদ্দীপকের আলোকে কিন্তু আমরা উত্তরগুলো লিখে থাকি। অথবা উদ্দীপক গুলো আমরা এভাবে বলতে পারি, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ে কিন্তু প্রথমে উদ্দীপকই কিন্তু এসে সংবেদন সৃষ্টি করে, উদ্দীপকের আলোকে কিন্তু আমরা রেসপন্স করে থাকি। আচ্ছা, কি বলছে উদ্দীপক নির্ভরতা? পাঠ্যপুস্তকের বাইরের বাস্তবসম্মত উদ্দীপক ব্যবহার করে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং যাচাই করা। অর্থাৎ শুধু পাঠ্য বই থেকেই টপিকস গুলো পড়িয়ে বা বিষয়বস্তুগুলো না পড়িয়েই সমাধান করা যাবে না, পাশাপাশি পাঠ্য বই এর বাহির থেকেও হ্যাঁ বাস্তবসম্মত উদ্দীপক ব্যবহার করে বা এক্সাম্পল গুলো টেনে এনে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিষয়টা ই করতে হবে, আলোচনা করতে হবে। আলোচনা করে তাদের যে সমালোচনামূলক চিন্তন লেভেল আছে বা ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল আছে, এটা কিন্তু জাস্টিফাই করা যায় এখান থেকে। নাম্বার 4, প্রশ্ন ও স্কোর নির্দেশিকার পর্যালোচনা। প্রশ্ন ও স্কোর নির্দেশিকা, কোশ্চেন অ্যান্ড স্কোরিং রুব্রিক, হলো শিক্ষাদান ও মূল্যায়নের একটি অত্যাবশ্যকীয় ভিত্তি, যা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং উত্তরের মান যাচাইয়ের স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। এটি মূলত শিক্ষার গুণগত মান নিশ্চিত করে। প্রশ্ন ও স্কোর নির্দেশিকা পর্যালোচনার মূল দিকগুলো আমরা একটু নিচে তুলে ধরি। দেখি আছে, নির্দেশিকার প্রধান কাজ ও বৈশিষ্ট্য মূল্যায়নে স্বচ্ছতা। এখানে কি পরীক্ষক কিভাবে প্রতিটি উত্তরের মূল্যায়ন করবেন তার সুস্পষ্ট ধাপ প্রদান করেন। এখানে হচ্ছে পরীক্ষক কিভাবে প্রতিটি উত্তরের মূল্যায়ন করবেন, অর্থাৎ অভিক্ষার্থী যে উত্তরগুলো লিখবে সেখানে ওই উত্তরগুলো কিভাবে মূল্যায়ন করবেন পরীক্ষক তার সুস্পষ্ট ধাপ প্রদান করবেন। বস্তুনিষ্ঠতা, অর্থাৎ পরীক্ষকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা পক্ষপাতিত্ব দূর করে নিরপেক্ষ স্কোরিং নিশ্চিত করে। অর্থাৎ এখানে যদি বস্তুনিষ্ঠতা থাকে তাহলে কিন্তু পরীক্ষক তার ব্যক্তিগত পক্ষপাত দুষ্ট হবেন না, সেখানে কিন্তু নিরপেক্ষ বজায় রাখবেন এবং পাশাপাশি স্কোরিং নিরপেক্ষভাবে স্কোরিং নিশ্চিত করা যায়। শিক্ষণ ফল লার্নিং আউটকামস, প্রশ্নগুলো পাঠ্যক্রমের নির্দিষ্ট উদ্দেশ্য এবং দক্ষতা, জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করতে পারছে কিনা তা নিশ্চিত করে। অর্থাৎ যে শিক্ষণ ফলটা আমরা জানতে পারবো কোন টপিক থেকে, সেটা হচ্ছে প্রশ্নগুলোর পাঠ্যক্রমের নির্দিষ্ট উদ্দেশ্যটা কি এবং দক্ষতা, যে 4টি দক্ষতা আছে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, এগুলো যাচাই করতে পারছে কিনা তা নিশ্চিত করে বলতে পারা যায়। 82, পড়ার সময় দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যায়, ফলে ফলাফলে বৈষম্য কমে। প্রিয় শিক্ষার্থীরা, পেপার পেন্সিল অভিক্ষা মূলত খুব সহজ একটা টপিকস। পেপার পেন্সিল অভিক্ষা আমরা জানি যে পেপার এবং পেন্সিল, অর্থাৎ যে কোশ্চেন দেওয়া থাকে এবং আমরা এখানে কি করি উত্তর লিখে থাকি। এখানে কিন্তু একজন অভিক্ষার্থী, অর্থাৎ সে যেই হোক, সে যে কাজটা করবে, সে যে কোনো পরীক্ষা দিতে যায় বা ইন্টারভিউ দিতে যায় অথবা চাকরি পরীক্ষা দিতে যায়, সেখানে কিন্তু তার চাকরি পরীক্ষায় ওই টপিক সম্পর্কে, চাকরির বিষয় সম্পর্কে কিন্তু কোশ্চেন আসবে। ওই কোশ্চেন থেকে কিন্তু তাকে আনসার করতে হবে। অর্থাৎ ওই টপিক্সের বাইরে থেকে কোনো কিছু আসবে, বিষয়টা কিন্তু এরকম না। ওই রিলেটেড কোশ্চেনই থাকতে হবে, ওই রিলেটেড কোশ্চেনেরই আসলে উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু অভিক্ষক আর হচ্ছে অভিক্ষার্থী, যে চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী অথবা যে অভিক্ষক অথবা যে শিক্ষক, যারা পর্যালোচনা করবেন তাদের বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং শিক্ষার্থীদের কথা বলা হয়েছে যে আসলে কিভাবে উত্তরগুলো শিক্ষার্থীরা লিখবে, হ্যাঁ, তাদের স্কোরগুলো কিভাবে দেয়া হবে,
এবং শিক্ষকরা যে খাতাগুলো দেখবে সেখানে কিভাবে সময় দ্রুত এবং নির্ভুলভাবে দেখতে পারবে। এখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয় এবং ফলাফলে বৈষম্য কমে, অর্থাৎ পক্ষপাতিত্ব হয় না, পক্ষপাতমূলক হয় না। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমরা জানতে পারলাম যে পেপার পেন্সিল অভিজ্ঞতা কি। তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে, আবার ভালোভাবে জানবে। পাঠ্য বই তোমাদের আছে, ওখান থেকে তোমরা দেখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।